রেস্টুরেন্টগুলোর যারা এমপ্লয়ি আছে, যারা স্টাফ, তাদেরকে কিভাবে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা যায়, স্ট্রিট ফুড এবং যেটা আমাদের ইনডোর ফুড, এই দুইটা ফুডের মধ্যে কিভাবে সমন্বয় করে তাদেরকে কিছুটা নিয়ন্ত্রণ করা, ইনডোর ফুডগুলোকে কিভাবে একটু ছাড় দিয়ে পরিবেশ তৈরি করা যায়। রাজশাহী শিক্ষানগরী নামে আমরা চিনি, এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক স্টুডেন্ট, কিন্তু এখানে কোনো ভালো লাইব্রেরি নাই। করছি, বন্ধুবান্ধব গল্প করছি যে কখন খাবারটা আসবে, আমার আধা ঘন্টা একদম অলস সময় ব্যয় হয়েছে। তো এই জায়গা থেকে অংশু যে কাজটা করতে পেরেছে, যে আপনি একটা খাবার অর্ডার করছেন, আপনার খাবারটা আসতে 15 মিনিট বা 20 মিনিট সময় লাগবে, আপনি অর্ডার করে আপনার টেবিল ছেড়ে আমাদের যেটা গ্রন্থকুটির পোর্শন আছে সেখানে চলে যাচ্ছেন। সাইকোলজিক্যালি তার যেরকম বইয়ের প্রতি একটা টান চলে আসছে, খাবারের জন্য ওয়েট করার ওই সময়টা তার কাজে লাগছে, এবং সে মনে মনে দু একটা বইয়ের নাম মাথায় রেখে দিচ্ছে যে এই বইটা আমি কোনো একটা অবসরে আমি কালেক্ট করবো এবং পড়বো। তো আমরা চেয়েছি এলিট কিছু লোকজনের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আসছে, এবং আমরা ওই পরিবেশটা মেনটেন করার চেষ্টা করছি। যেখানে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একদিন এক রেস্টুরেন্টে খেতে গেছি, স্পেশালি কফি খাওয়ার জন্য। তো রেস্টুরেন্টে ঢোকার মুখেই দেখি বাম পাশে বিশাল এক লাইব্রেরি, বই ভর্তি। আমার মাথা খারাপ, কারণ আমি একটু বই পড়তে পছন্দ করি। তো কফি খাওয়া বাদ দিয়ে আমি দীর্ঘক্ষণ সময় ধরে ঘুরলাম ফিরলাম, কিছু বই কিনলাম। কেনার পরে কফি খেয়েছিলাম বা খাইনি মনে নেই, কিন্তু আমি বই কিনে আসছিলাম এটুকু মনে আছে। তো খাবার রেস্টুরেন্টের পাশে একটা কফি বা বুকশপ বা বুকশপের সাথে রেস্টুরেন্ট, আপনি যেভাবেই বলেন না কেন, দুইটার যে একটা ফিউশন হতে পারে, এই অদ্ভুত কাজটা যিনি করেছেন স্পেশালি রাজশাহীতে, তিনি হচ্ছেন আসাদুজ্জামান জুয়েল ভাই। জুয়েল ভাই, আপনাকে স্বাগতম আমাদের সাথে। ধন্যবাদ আলম ভাই, এবং আপনাকে এবং আপনার দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি অংশু বুক ক্যাফের পক্ষ থেকে। ওকে, প্রিয় দর্শক, আমরা গেস্টের মুখ থেকেই শুনলাম তার প্রতিষ্ঠানের নাম, সেটি হচ্ছে অংশু বুক ক্যাফে, সাহেববাজারে ওনার রেস্টুরেন্ট, এবং একসাথে হচ্ছে যে বুক ক্যাফে। সো আপনারা অনেকেই চিনেন, অনেকেই জানেন, অনেকে যারা জাননি বা দেখেননি তারা অবশ্যই যাবেন। যে জন্য ওনাকে কষ্ট করে আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি, যে রাজশাহীতে একটি শিক্ষানগরী, এখানে প্রচুর স্টুডেন্ট থাকেন এবং একই সাথে হচ্ছে এখানে কর্মমুখী লোকজনও থাকেন। রেস্টুরেন্টের চাহিদা সবসময়, কিন্তু এই রেস্টুরেন্টের জগৎটাতে আমরা কখনো উত্থান এবং পতন দেখি। তিনি সরাসরি রেস্টুরেন্ট বিজনেসের সাথে জড়িত। সো আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো এই মার্কেটের ইনস অ্যান্ড আউটস, এবং হচ্ছে যে তার থেকে জানবো আমাদের রেস্টুরেন্ট বিজনেসের আসলে রাজশাহীতে ফিউচার কেমন হতে পারে। চলুন শুরু করা যাক। জুয়েল ভাই, প্রথমেই জানতে চাইবো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো এই যে একটা অদ্ভুত ফিউশন, যে একই সাথে বই এবং একই সাথে রেস্টুরেন্ট, এরকম জিনিস তৈরি করার পিছনে আপনার আসলে উৎসাহটা বা প্রচেষ্টা অথবা আইডিয়াটা কিভাবে আসলো? আচ্ছা, আমি আপনাদের খুব আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি ইনফরমেশান দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমি লেখালেখি করি। আচ্ছা, 2019 সালে আমার প্রথম ছোট গল্পের বই বের হয়। তো ঢাকায় বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় যখন যাই, তখন অনেকগুলো লেখকের সাথে বসে থেকে চা খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আচ্ছা। তো তারা আমাকে অদ্ভুতভাবে প্রশ্ন করে বলেন যে রাজশাহী শিক্ষানগরী নামে আমরা চিনি, এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক স্টুডেন্ট, কিন্তু এখানে কোনো ভালো লাইব্রেরি নাই। তো রাজশাহীর মানুষ হিসেবে তখন আমার কাছে এটা একটু বিব্রতকর হয়। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি রাজশাহীতে এমন একটা লাইব্রেরি করব, যে লাইব্রেরিটাকে বাংলাদেশের মানুষ দেখতে আসবে মাশাআল্লাহ, এবং তারা বলবে যে না, রাজশাহীতে একটা ভালো লাইব্রেরি আছে। তো আলহামদুলিল্লাহ, সেটাই সিদ্ধান্ত নেওয়ার পরে আমি রাজশাহীতে ফিরে আসি, এবং তখন চিন্তা করি যে কী ধরনের লাইব্রেরি করা যায়। আমি অনলাইনে বিশ্বের বিভিন্ন লাইব্রেরিগুলো নিয়ে পড়াশোনা শুরু করি। তখন ইউরোপের বিভিন্ন শহরের বুকশপগুলো নিয়ে আমার একটু ধারণা তৈরি হয়েছে, তারা কীভাবে চালায়, একই সাথে বই এবং কফি। তো সেইটাকে নিয়ে আমার মাথায় চিন্তা করছে একটু ভিন্ন ধরনের আইডিয়া, তাহলে আমি এটা রাজশাহীতে শুরু করতে পারি। এরপরে আমি এটা শুরু করি এবং আমার মনে হয় যে অনেক ভালোবাসা পেয়েছি আর কি। মাশাআল্লাহ। না মানে অন্তত আমারটা পেয়েছেন এটুকু আমি বলতে পারি, যে আমাকে একেবারেই অ্যাস্টনিশ এবং প্লিজ করে দিয়েছে। আচ্ছা, তো এই খাবার এবং বই একসাথে দুইটার মিশ্রণ, যারা আপনার ওইখানে ক্রেতা আছেন, তাদের গ্রাহকদের প্রতিক্রিয়াটা কেমন ছিল শুরুতে? এটা একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। আমি নিজেও যখন চাইনিজ রেস্টুরেন্টে যেতাম, তখন দেখা যেত যে একটা চাইনিজের কোনো একটা খাবার আমি অর্ডার করছি, দেন আমাকে 15-20 মিনিট, আধা ঘন্টা অপেক্ষা করতে হয়। তো আমি তখন কি করি,
বা আমরা কি করি, দেখা যাচ্ছে যে ওই সোফার উপরে বসে থেকে ওয়েট করছি, বন্ধু বান্ধব গল্প করছি যে কখন খাবারটা আসবে, আমার আধা ঘন্টা একদম অলস সময় ব্যয় হয়ে যায়। তো এই জায়গা থেকে অংশু যে কাজটা করতে পেরেছে, যে আপনি একটা খাবার অর্ডার করছেন, আপনার খাবারটা আসতে 15 মিনিট বা 20 মিনিট সময় লাগবে, আপনি অর্ডার করে আপনার টেবিল ছেড়ে আমাদের যেটা গ্রন্থকুটির পোর্শন আছে সেখানে চলে যাচ্ছেন, যে ওই 20 মিনিট খাবার আসার আগে আপনি লাইব্রেরিটা ঘুরছেন, লাইব্রেরিটা ঘুরতে গিয়ে কোনো একটা বইয়ের কিছু অংশ পড়ছেন অথবা বইয়ের নামগুলো দেখছেন, তাকে সাজানো যে আমাদের হাজার হাজার বই, সেই বইগুলোর আপনি প্রচ্ছদের সাথে পরিচিত হচ্ছেন এবং আপনার কোন দিক দিয়ে ওই সময়টা কেটে যাচ্ছে। সাধারণত আমরা বোর ফিল করি ওয়েট করতে, যে খাবার আসবে। এখানে দেখা যাচ্ছে যে আমার কাস্টমাররা চলে যাচ্ছে লাইব্রেরি পোর্শনে, আমার খাবার টেবিলে চলে আসছে, আমার ওয়েটার যে বারবার ডাকছে স্যার আপনার খাবারটা রেডি হয়ে গেছে, উনি ঠিক আছে আসছি বলে আরও একটু সময় কাটাচ্ছেন। তো এইটা সাইকোলজিক্যালি তার যেরকম বইয়ের প্রতি একটা টান চলে আসছে, খাবারের জন্য ওয়েট করার ওই সময়টা তার কাজে লাগছে এবং সে মনে মনে দু একটা বইয়ের নাম মাথায় রেখে দিচ্ছে যে এই বইটা আমি কোনো একটা অবসরে আমি কালেক্ট করবো এবং পড়বো। তো এইটা পাঠকরাও খুব ভালোভাবে নিয়েছে, আমাদের জন্য আমাদের মনে হয়েছে যে লাইব্রেরির যে আমাদের প্ল্যান, সে প্ল্যানটা নক করেছে আর কি, আমরা সফল হয়েছি এই জায়গাটায়। মাশাআল্লাহ, অবশ্যই মানে আমি আপনার সাথে এগ্রি যে মানে আসলেই আপনারা সাড়া ফেলেছেন মানে এই বিষয়টা নিয়ে। অংশু ডাইনকে অন্য আদার রেস্টুরেন্ট থেকে কোন দিক দিয়ে আপনি আলাদা হিসেবে বিবেচনা করবেন? আচ্ছা, রেস্টুরেন্ট তো মূলত সব রেস্টুরেন্ট একই হয়, চাইনিজ রেস্টুরেন্টগুলোর যেটা স্ট্রাকচার সেটা একই রকম হয়, কিন্তু আমরা অংশুতে যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হয় কি, যে রাজশাহী শহর আমরা জানি যে 5.5 লক্ষ স্টুডেন্টের শহর, জি, এটা একটা স্টুডেন্ট বেজ শহর। তো স্টুডেন্টরা বা নতুন প্রজন্ম যারা, সে নতুন প্রজন্ম কিন্তু ডিল করে, তাদের ডিলিংসটা, তাদের অ্যাটিটিউডটা জেনারেশন গ্যাপের কারণে যারা প্রাচীন মানুষ আছেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তাদের সাথে মেলে না। এখন হয় কি, আমি আমার একটা ফ্রেন্ড নিয়ে যে রেস্টুরেন্টে কফি খাচ্ছি, সেই জায়গাটায় একজন যদি বয়োজ্যেষ্ঠ মানুষ যায়, তার কাছে একটু দৃষ্টিকটু লাগতে পারে, যেটা আমাদের রাজশাহী শহরে সকল রেস্টুরেন্টে এরকম আছে। তো আমরা চেয়েছি এলিট কিছু লোকজনের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আসছে, এবং আমরা ওই পরিবেশটা মেনটেন করার চেষ্টা করেছি, যেখানে অন্য জায়গায় স্টুডেন্ট বেস, আমরা চেষ্টা করেছি এখানে সমাজের এলিট লোকজনও যেন এসে বসতে পারে। এখানে জাজরা আসছেন, ডাক্তার আসছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসছেন, তারা এসে ইজি ফিল করছেন, তারা কোনো বিব্রতকর পরিবেশ পরিস্থিতির সাথে ওখানে মুখোমুখি হচ্ছেন না রেস্টুরেন্টে বসে। আমরা সাধারণত চেষ্টা করছি রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটাও যাতে একটু রুচিশীল থাকে, সোশ্যাল দিক দিয়ে ইম্বারেসিং না হয়, তো সেটা চেষ্টা করছি। এবং আমাদের মনে হয় যে এটাই আমাদের মূল শক্তি, যে আমরা ছাত্ররাও যখন আসছে তখন সে একটা মানসিক প্রস্তুতি নিয়ে আসছে যে আমি এখানে যে আমার বিহেভিয়ারটা, আমার অ্যাটিটিউডটা একজন শিক্ষক ডিসেন্ট হতে পারে, ডিসেন্ট হবে। আপনি সুন্দর কথা বলেছেন। তো এভাবে আমরা চেষ্টা করেছি পরিবেশটাকে আলাদা করতে অন্যান্য রেস্টুরেন্টের চাইতে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। যে কথা আপনি বলতেছিলেন যে রাজশাহীতে যেহেতু একটা বড় সংখ্যক স্টুডেন্ট আছে, তো এই রেস্টুরেন্ট ব্যবসা স্টুডেন্টদের একটু চাহিদায় থাকে হচ্ছে খাবারের দাম নিয়ে তাদের একটা ইয়ে থাকে, মানে একটু কম প্রাইসের মধ্যে তারা খাবারটা চেয়ে থাকেন সাধারণত। তো এক্ষেত্রে এই কেমন প্রভাব ফেলতেছে এই ইস্যুটা, এই প্রাইস, কোয়ালিটি, স্টুডেন্ট, এই তিনটাকে যদি আমরা একসাথে নিয়ে আসি? আসলে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা শুধু রাজশাহী শহরের জন্য না, এটা গোটা বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জ। বিশেষ করে আমরা যারা চাইনিজ রেস্টুরেন্ট যারা পরিচালনা করি, আসলে খাবার মানুষের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু চাইনিজ খাবারটা কিন্তু নিত্য প্রয়োজনীয় না। চাইনিজ খাবারটা মানুষ একটু বিলাসিতা করে খায়, একটু শৌখিন পর্যায়ে যেয়ে খায়। তো ছাত্রদের জন্যে এই এফোর্ট করাটা একটু টাফ। একটা ছাত্র ধরেন মাসে 5,000 টাকা বাড়ি থেকে নিয়ে আসছে বা টিউশন করে 5,000 টাকা ইনকাম করছে, চাইনিজ রেস্টুরেন্টে গেলে তাকে বাজেট নিয়ে অনেক চিন্তা করতে হয়, বারবার মেনু দেখতে হয় যে আমি কোনটা খাবো কোনটা খাবো না। তো এইটা যেরকম একটা চ্যালেঞ্জিং, পাশাপাশি আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে মান ধরে রাখা। আপনি অবাক হবেন যে একটা রেস্টুরেন্ট চালাইতে গেলে 13 ধরনের লাইসেন্স মেনটেন করতে হয়। 13 ধরনের লাইসেন্স। একটা ফায়ারিংয়ের যেরকম আছে, নিরাপদ খাদ্য অধিদপ্তরের আছে, ট্রেড লাইসেন্স আছে, এরকম পর্যটনের আছে। তো এই যে মেনটেন আমরা করছি, এই মেনটেন করতে গিয়ে আমাদের জন্য কিন্তু প্রাইসটা কমানো একটু কঠিন হয়ে যায়। তারপরেও আমাদের কাস্টমারের উপর ভিত্তি করেই তো দামটা নির্ধারণ করতে হয়। কিন্তু যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমার এই খাবারটা দেখা যাচ্ছে যে
যত ধরনের স্টেক হোল্ডারদের দ্বারা মান নিয়ন্ত্রিত হচ্ছে, আমাদের রেস্টুরেন্টের বাইরে গেলে সেই খাবারটাই কিন্তু মান নিয়ন্ত্রণভাবে হচ্ছে না। আপনি দেখেন যে নিরাপদ খাদ্য অধিদপ্তর আমার অংশ রেস্টুরেন্টে হয়তো দেখা যাচ্ছে যে বছরে একবার বা দুইবার তারা এসে সব কিছু ক্লিন আছে কিনা পরীক্ষা করছে, তারা সার্টিফাই করছে। আমার অংশ নিচে যখন স্ট্রিট ফুড থাকছে, স্ট্রিট ফুডে কিন্তু কোনো নিরাপত্তা নাই, কোনো নিরাপত্তা অধিদপ্তর নাই, কোনো লাইসেন্স নাই, কোনো ফায়ারের কোনো ঝামেলা নাই, ট্রেড লাইসেন্সের ঝামেলা নাই। যার ফলে সে কি করছে, হয়তো মানহীন তেল ব্যবহার করে বা ধরেন খাবারের মানের দিকে ওরকম না থাকে একটা সস্তায় একটা খাবার দিয়ে দিচ্ছে। এই যে বৈপরীত্য, এটা রেস্টুরেন্টের জন্য খুবই চ্যালেঞ্জিং, যে কোনো রেস্টুরেন্টের জন্য চ্যালেঞ্জিং। তারপরে আমরা টিকে থাকার স্বার্থে আমরা চেষ্টা করছি যে স্টুডেন্টদের যে বাজেট, সে বাজেট ফ্রেন্ডলি খাবার দিতে, সেটা চলছে এবং এটা আমার মনে হয় যে এটা চ্যালেঞ্জিং, এটা থাকবেই, সকল রেস্টুরেন্টের জন্য এটা থাকবে মনে হয়। ওকে, রাজশাহীতে একটা ট্রেন্ড, আপনি যেহেতু এই বিজনেসে আছেন, একটা দেখা যায় যে নতুন একটা রেস্টুরেন্ট শুরু হলো, তখন সবাই ওইদিকে হুমড়ি খেয়ে পড়ে, আবার এদিকে পুরাতন রেস্টুরেন্টরা কিছুটা এখানে বিব্রত হয় বা একটা ক্রাইসিস মোমেন্ট তাদের জন্য তৈরি হয়। তো এই অভিজ্ঞতাটা কেমন আপনার আছে কিনা, বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা বাস্তব, এটা বাস্তব এই কারণে যে আমরা প্রত্যেকটা মানুষই চায় নতুনের সাথে অ্যাবজর্ব করতে, এবং এখনকার যে ট্রেন্ড, সে ট্রেন্ডটা হচ্ছে যে কোনো মানুষ একটা নতুন কিছু হচ্ছে, সেটা তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাটা তার জন্য একটা মানে আকর্ষণের জায়গা হচ্ছে, অথবা একটু টেস্ট করে দেখি খাবারটা কেমন। তো আলটিমেটলি আপনার নতুন রেস্টুরেন্ট আমরা দেখি যে যখন একটা রাজশাহী শহরে বা যে কোনো জায়গাতে যখন চালু হচ্ছে, তখন হয়তো 5 মাস 6 মাস পরে সেই ক্রেজটা কমে যাচ্ছে। এটা দুইটা কারণে হতে পারে, একটা রেস্টুরেন্ট মালিকদের পক্ষ থেকেও হতে পারে। আমি যখন একটা রেস্টুরেন্ট ওপেন করছি, তখন আমি প্রথম দিকে কাস্টমার পাওয়ার জন্য মান খুবই ভালোভাবে নিয়ন্ত্রণ করছি। আস্তে আস্তে আমার এই যে 5 মাস 6 মাস 1 বছর যাওয়ার পরে আমি হয়তো মানের দিকটা ব্যয় একটু সংকুলন করতে, যে খরচ একটু কমানোর জন্যে, প্রফিট একটু বেশি করার জন্যে আমি মানটাকে খারাপ করে দিচ্ছি, এটা একটা বিষয় হতে পারে। সেকেন্ড বিষয় হচ্ছে যে যারা শুধুমাত্র একটা শ্রেণীর কাস্টমার আছে, যারা নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে একবার যাই, একবার যে একটু খেয়ে দেখে আসি, সেটা দেখছে। তো রাঁচি শহরে 5.5 লক্ষ স্টুডেন্ট যদি মনে করে যে আমি একবার যাই, তাহলে প্রথম 6 মাস কিন্তু একটা ভালো ব্যবসা হচ্ছে, তারপরে যে ব্যবসাটা পড়ে যাচ্ছে। তো এটা মানে দুই পক্ষেরই দায় আছে, আমার মনে হচ্ছে দুই পক্ষের দায় আছে, এবং এটা হচ্ছে রাঁচি শহরের এখন অলমোস্ট 250+ রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, এবং এটা হচ্ছে আমাদের যেটা রেস্টুরেন্ট মালিক সমিতি, তাদের সদস্য হচ্ছে 250। সব মিলে যদি আপনি স্ট্রিট ফুড দেখেন, তাহলে 1000-এর মতো আমাদের হচ্ছে খাবারের দোকান, যাদের মান নিয়ে কোনো চিন্তা করতে হয় না, যাদের মান নিয়ে কোনো চিন্তা করতে হয় না। তো সুতরাং এগুলা তো আসলে চ্যালেঞ্জিং আছে। এরপরে তো আছে রাজশাহী শহরে অনেক রেস্টুরেন্ট আছে যারা 30 বছর 40 বছর ধরে ব্যবসা করছে, এবং যারা মান ধরে রাখতে পারছে তারা কিন্তু টিকে যাচ্ছে। এক্স্যাক্টলি। রাজশাহীতে রেস্টুরেন্ট বিজনেসকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়, এই ব্যাপারে উদ্যোগটা কিভাবে আসতে পারে? সরকারিভাবে হতে পারে, একই সাথে মালিক সমিতি বা যারা আপনারা মালিক আছেন তাদের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া যেতে পারে? আচ্ছা, আমাদের প্রথম দাবি হচ্ছে যে মানে আমাদের পরামর্শ আমরা বলি, সেটা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেসের জন্যে সব পণ্যের যেভাবে দ্রব্যমূল্যটা ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, সেই জায়গাটায় সরকারি যেই বিষয়গুলো আমাদের সাথে জড়িত, সেই বিষয়গুলোকে আরও সহজ করা। যেরকম ধরেন আমাদের 5% ভ্যাট, এটা কাস্টমারদের কাছ থেকে তো আমরা নিই, ভ্যাটের পরিমাণটা আমাদের জাতীয়ভাবে একটা দাবি হচ্ছে যেটা 3%-এ নামাই নিয়ে আসা। এরপরে নিরাপদ খাদ্য অধিদপ্তর বা অন্যান্য যে বিষয়গুলো আমাদের সাথে সরাসরি যারা স্টেক হোল্ডার আছেন, তারা রেস্টুরেন্ট মালিকদের সাথে বসে তাদের সাথে কীভাবে ট্রেন্ড আপ করা যায়, এই রেস্টুরেন্টগুলোর যারা এমপ্লয়ি আছে, যারা স্টাফ, তাদেরকে কিভাবে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা যায়, এবং এই যে স্ট্রিট ফুড এবং যেটা আমাদের ইনডোর ফুড, এই দুইটা ফুডের মধ্যে কিভাবে সমন্বয় করে তাদেরকে কিছুটা নিয়ন্ত্রণ করা, ইনডোর ফুডগুলোকে কিভাবে একটু ছাড় দিয়ে পরিবেশ তৈরি করা যায়, এই বিষয়গুলো যদি দেখা যায়, তাহলে আমার মনে হয় যে এটা ভোক্তা এবং ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী উভয় পক্ষের জন্য এটা ভালো হবে বলে আমার মনে হয়। ওকে, প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, তো শেষ প্রান্তে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস বলে নেই যে আজকের অনুষ্ঠানটি স্পন্সর করেছে রাজশাহী অ্যাপ। রাজশাহী অ্যাপ হচ্ছে রাজশাহী ভিত্তিক বর্তমানে পরিচালিত একমাত্র অ্যাপ, যেখানে রাজশাহীর প্রায় সমস্ত প্রতিষ্ঠানের নাম ঠিকানা বিস্তারিত তথ্য পাবেন, এমনকি রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের ডিসকাউন্ট বা অফারগুলো আপনি এই অ্যাপ থেকে পেয়ে যাবেন।
সো রাজশাহীর সমস্ত তথ্য এখন আপনার হাতের মুঠোয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর যদি কারোর কাজে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। আসাদুজ্জামান জুয়েল ভাই, দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ধন্যবাদ আলম ভাই, এবং আপনাদের যারা দর্শক আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং অংশু বুক ক্যাফেতে সবাইকে আন্তরিক দাওয়াত দিচ্ছি। আপনারা আসবেন, আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে বই এবং কফির সাথে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।